তো আমরা এখন ঢাকা শহরে যারা থাকি আমরা ঠিক এটা বলতে পারি না যে আমাদের পাশের ফ্ল্যাটে কে থাকে। 6 মাসের একটা বাচ্চার সাথে বাবা মা যেভাবে কানেক্ট করে 6 বছরের একটা বাচ্চার সাথে সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে কানেক্ট করে। 16 বছরের সম্পূর্ণ ডিফারেন্ট, True, 26 বছরের আরো ডিফারেন্ট। true. আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার লাইফে বেশ কয়েকটা বাচ্চা দেখেছি যারা সামনে মানুষ পায়নি, সো ওরা দেখা যাচ্ছে যে বাংলাই শেখেনি। টেক্স আ ভিলেজ টু রেজ আ কিড। সো সেই ভিলেজ তো এখন বলতে গেলে নাই, সত্যি কথা যেটা নাই। ওই দুনিয়াটার সাথে পুরোপুরি রিটাচ করা সম্ভব না, সেটা মনে হয় এখনকার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনাদের সাথে একটা সত্যি গল্প বলি। এক বাচ্চা খেলছে আদালতে বারান্দায়, বয়স 4 বছর 3 মাস। অবুঝ শিশুটি খেলছে, হাসছে, দৌড়াচ্ছে, কিন্তু সে জানে না একটু পরে তাকে কেন্দ্র করেই হতে যাচ্ছে এক অদ্ভুত লড়াই, বাবা মার লড়াই, ঠিক আদালত প্রাঙ্গণে। কিন্তু লড়াইটা সম্পূর্ণ ব্যতিক্রম। তাকে নিজের করে পেতে নয়, বরং একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতেই হচ্ছে সেই লড়াই। বাচ্চাটি এটাও জানে না, হয়তো যাদের কাছে তার আশ্রয় তাদের কাছেই সে এখন সবচেয়ে বড় বোঝা। মুদ্রার এই পিঠে যখন এরকম একটা ঘটনা আমরা দেখি, ঠিক অপর পিঠেই আমরা আরেকটি নির্মম ঘটনা দেখতে পাই। 2024 সাল, বেলে রোডে আগুন লাগলো এক বহুতল ভবনে। নিজের মা তার সন্তানকে সেফলি এক্সিট দিয়ে নিজেই মারা গেলেন বিস্ফোরণে। ঘটনার দুপিঠেই কিন্তু একটা নির্মম পরিণতি আমরা দেখতে পাই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে। ঘটনার এক পিঠে যেমন বাচ্চাটির বাবা মা থেকেও তাকে কেউ রাখতে চায় না, তেমনি ঘটনার অন্য পিঠে বাচ্চাটি বড় হবে এক নির্মম হাহাকার নিয়ে, তার মাকে ছাড়া। আরেকটি ঘটনা রয়েছে যেখানে বাবা মা দুজনেই থাকে এবং সন্তানও থাকে, কিন্তু দেখা যায় এক বিরাট ডিস্টেন্সের কারণ হয়তো কমিউনিকেশন গ্যাপ, ডিস্টেন্সের কারণ হয়তো বাবা মা এটা মনে করেন যে খাওয়া পড়ার দায়িত্ব হয়ে গেলেই সকল দায়িত্ব পালন করা শেষ। আজকে দ্য পার্পল টক 1.0 এর 5ম এপিসোডে আমরা কথা বলবো প্যারেন্টিং নিয়ে। প্যারেন্টিং এর নানা রূপ, নানা রং, সবকিছু নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে কথা বলবেন একজন প্যারেন্ট। আমাদের সাথে আছেন সারা সিদ্দিকা, একজন শিক্ষক, একজন মেন্টাল হেলথ এনথুজিয়াস্ট এবং একজন সিঙ্গেল প্যারেন্ট। আপনি কেমন আছেন? এই তো ভালো। মন থেকে কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? সবাই ভালো আছি আপু। ধন্যবাদ আজকে আমাদের এখানে আসবার জন্য, and welcome to the Purple Talk. থ্যাংক ইউ মানুষকে আমাকে ওখানে ডাকার জন্য। সারা আপু, আপনি মোস্ট প্রবাবলি মিলেনিয়াল এবং আপনার সন্তান জেন আলফা। সো মাঝখানে একটা জেনারেশন গ্যাপ হচ্ছে, মানে এখানে আমি ঢুকে গেছি জেনজি। সো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি মিলেনিয়াল, জেনজি, জেন আলফা। যদি আপনার সন্তান এখানে নাই বেসিক্যালি, বাট তাও সে কনভারসেশনে চলে আসবে কজ তার প্যারেন্ট আসছে। সো কোন জিনিসটা বেশি চ্যালেঞ্জিং মনে করছেন? খুব বেশি না ভেবে, জাস্ট ওয়ান। বাচ্চারা আসলে এখন নেটের দুনিয়ার প্রতি অসম্ভব ডিপেন্ডেন্ট। সেটা শুধু যে এন্টারটেনমেন্ট পারপাস তা না। আমি যদি ক্লাসের কথাও বলি, এই যে সিম্পল কোভিডের টাইমটা পার করলাম আমরা, পুরোটা সময় ক্লাসটা করেছি কিন্তু ওরা অনলাইন। এই কয়দিন আগেও জুলাইয়ের সময়টা পার করলাম, সে সময়ও ক্লাসগুলো হয়েছে অনলাইন, আফটার স্কুল অ্যাক্টিভিটিসগুলোও এখন অনলাইন। সো চিন্তা করছি যে হ্যাঁ, গ্যাজেট থেকে দূরে রাখা উচিত, বাইরে এক্সপোজার বাড়ানো উচিত, কিন্তু চাইলেও আসলে ওই দুনিয়াটার সাথে পুরোপুরি রিটাচ করা সম্ভব না। সেটা মনে হয় এখনকার মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে কত ইনভলভ তো করতেই হবে, কতখানি ইনভলভ করব, রিটাচ রাখলেও কতখানি রিটাচ রাখবো, সেই ব্যালেন্সটা পাওয়াটা মনে হয় সবচেয়ে টাফ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে। মানে লাস্ট আমাদের পার্পল টকের আসলে যে কয়টা এপিসোড হয়েছে সেখানে এই জিনিসটা বারবার উঠে এসছে যে বেসিক্যালি এই যে এখনকার যে টেক ডিপেন্ডেন্ট যে জেনারেশনটা, টেক মানে ডিপেন্ডেন্সি আমাদের সময়ের সাথে যে কাউকে আসলে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হচ্ছে, ইভেন দোজ হু আর নট কমফোর্টেবল উইথ টেকনোলজিস। তো এই যে একটা মার্জিনের কথা বললেন যে কতটুকু রাখবো, কিভাবে ফিল্টারটা করব, এটা বুঝতে পারছি না। সো দিস ইজ দ্য চ্যালেঞ্জ। আপনি কিভাবে মেনটেন করেন এটা, মানে করা হয় কিনা? চেষ্টা করি মেইনটেইন টোটালি প্রপারলি করতে পারি এই দাবি আসলে করবো না, চেষ্টা করি। এখন সমস্যাটা হয়ে গেছে যে শুধু বাচ্চাকে যদি বলি যে তুমি করো না, সেটা আসলে কোনো সলিউশন না। ওকে তো একটা অল্টারনেটিভ দিতে হবে। তুমি ভিডিও গেমস খেলবা না, তুমি ইউটিউব দেখবা না, সো অল্টারনেটিভটা কি?
অল্টারনেটিভটা হচ্ছে বাইরে কোথাও এনগেজ করা। বাচ্চাদের এখন মানে কমিউনিকেশন স্টাইলটাও খুব ডিফারেন্ট হয়ে গেছে, মানে আগের মতো নাই। এই জেনারেশন যারা, ওরা আসলে এখনো আগের মতো নাই। আপনি এতগুলো বাচ্চাকে কোথাও নিয়ে ছেড়ে দিবেন, ওরা দেখবেন খেলছে না, ওরা ওদের গেমিং ওয়ার্ল্ড নিয়ে ডিসকাস করছে। মানে ওরা আগের মতন আর কমিউনিকেট করে না, কমিউনিকেশন স্টাইল চেঞ্জ হয়ে গেছে। সো মানে আমি যেটা ফেস করি প্রবলেমটা, যে অল্টারনেটিভটা কি। আগে যে ব্যাপারটা ছিল যে মানে আমরা আসলে ছোট থাকতে যেটা পেয়েছি, যে প্রচুর মাঠে ঘাটে খেলতাম, বা আমি অ্যাটলিস্ট ছাদে খেলতাম। এখন সেটাও খেলা হয় না আসলে, কারণ মানে সবাই গৃহবন্দী থাকে, কেউই মানে খুবই কম হয় যে ছাদে উঠে খেলা হয়। বা আর আমার বাচ্চা আসলে বেসিক্যালি, আমার বাচ্চা যেহেতু ডে শিফটে, সেহেতু ওর ক্ষেত্রে আমি পারি না সেটা বিয়ে করতাম। অন্য বাচ্চারা বিকালে খেলে, ও ডে শিফটে স্কুল, সেজন্য ক্লাস থাকে দেন। হ্যাঁ, ও বাসায় ঢুকতে আর অলসো যে অল্টারনেটিভ খোঁজার ব্যাপারটা, মানে এটা স্পেশালি ঢাকা শহরের মতো একটা জায়গায়, যেখানে এত ছোট্ট একটা জায়গায় এতগুলো মানুষ মিলে আসলে থাকে, ইটস ভেরি টাফ, রাইট? এখন মূল কথা হচ্ছে যে হ্যাঁ, যে আমি ওকে একদম টোটালি কম্পিউটার দিচ্ছি না কিংবা মোবাইল দিচ্ছি না, তাহলে অল্টারনেটিভ কি? টিভি। মানুষ কিন্তু নাই, সো ট্রু, মানুষ কিন্তু নাই। যেহেতু আমরা মানে যত দিন যাচ্ছে সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে, সো মানুষ কমে আসতেছে। সো ওরা আগে যে একটা মানে একটা সেইং আছে না, যে টেকস আ ভিলেজ টু রেজ আ কিড, এটা খুব ট্রু, এটা খুব ট্রু। সো সেই ভিলেজ তো এখন বলতে গেলে নাই, সত্যি কথা যেটা নাই। সো একা খালি মানে একজন দুজন মেম্বার মিলে এতখানি এঙ্গেজড থাকা ফুল টাইম, এটা আসলে কখনো পসিবল না। আগে যে মানে ফ্যামিলি ডাইমেনশন, ফ্যামিলি স্ট্রাকচার যেটা ছিল, যে লাইক আমিও দেখে আসছি আমার ছোটবেলায়, এটা যদি এখন আসলে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা ধীরে ধীরে আরো ছোট হচ্ছি, যেটা আপু বলছিলেন, ওই দাদু দাদি, নানি বাড়ি যাওয়ার যে একটা জায়গা, যে এবং যখন যেতাম সবাই মিলে একসাথে যেতাম, অ্যাটলিস্ট কাজিনরা, অ্যাটলিস্ট ভাই বোনও অনেক ছিল, এক্স্যাক্টলি 4-5 জন ভাই বোন, পিঠাপিঠি ভাই বোন। তো ওরা তো সারাদিন আগে মারামারি করেই দিন পার হয়ে যেত, বাবা মা দেখা যেত ওগুলোতে এতটা ইনভলভ হতো না। তো এখন কিন্তু ব্যাপারটা তা না, ভাই বোন বেশি ছিল, কাজিন বেশি ছিল সেই সময় একটা মানে। এবং আরো একটা ব্যাপার ছিল যে ফ্যামিলি, আমাদের মনে হয় যে সোশ্যাল কানেকশন গুলো বেশি স্ট্রং ছিল, ফ্যামিলি কানেকশন গুলো বেশি স্ট্রং ছিল। আমরা এখন ঢাকা শহরে যারা থাকি, আমরা ঠিক এটা বলতে পারি না যে আমাদের পাশের ফ্ল্যাটে কে থাকে। খুব সত্য কথা আছে, আমরা আসলে পাশের ফ্ল্যাটে কে থাকে তার সাথে কোনো কমিউনিকেট করি না। সো যে যার একটা নিজস্ব বাবলের মধ্যে থাকি, কেউ অ্যাকচুয়ালি এখান থেকে বেরোই না। সো সেটার ভিতরে আটকে থেকে আসলে বাচ্চাগুলো বেশি আইসোলেট, আমরা নিজেরাই আইসোলেটেড লাইফ লিড করছি, বাচ্চাগুলো আরো আইসোলেটেড হয়ে যাচ্ছে, এটার সাইড এফেক্ট হিসেবে। খুব কন্ট্রোভার্সিয়াল সাবজেক্টিভ দুটো টার্ম বলা হয়, গুড প্যারেন্টিং অ্যান্ড ব্যাড প্যারেন্টিং বেসিক্যালি। সো মানে আই নো এটা এক একজনের কাছে এক এক রকম ডেফিনেশন, এবং এক এক জেনারেশনের কাছে এক এক রকম ডেফিনেশন দাঁড়ায়। সো গুড প্যারেন্টিং এর ব্যাড প্যারেন্টিং এর যদি পার্থক্য বলতে বলি, আপনার জন্য সেটা কি হবে? গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং ব্যাপারটা আসলে এক একজনের কাছে সাবজেক্টিভ। কেউ আসলে কারোর কাছে যেটা গুড প্যারেন্টিং, আরেকজনের কাছে সেটা ব্যাড প্যারেন্টিং। মানে কেউ ভাবছে যে হ্যাঁ বাচ্চার পড়াশোনা করা দরকার, এটাতে বেশি ইনভলভ হওয়া দরকার, এটা গুড প্যারেন্টিং। আরেকজন ভাবছে যে না, এমনি পড়ুক, সাথে অন্য কিছু করুক, পড়াশোনায় কম টাইম দিক, সেটা তার কাছে গুড প্যারেন্টিং। আমার কাছে যেটা মনে হয় যে অনেক সময় যেটা দেখা যায় যে বাবা মা সম্পূর্ণ একটা ডিফারেন্ট জেনারেশন, বাচ্চা সম্পূর্ণ আরেকটা ডিফারেন্ট জেনারেশন। সো দুজনের যে কমিউনিকেশন গ্যাপটা, সেটা হয়তো টোটালি ফুলফিল হয় না। সেটার কারণে অনেক সময় অনেক মানে ছোট প্রবলেমও অনেক বড় হয়ে যায়, এটা একটা ইস্যু। মানে যে এক্সপিরিয়েন্সের একটা গ্যাপের জায়গা, মানে তার সময় সে একটা এক্সপিরিয়েন্স দেখে এসছে, এবং এখন এই যে আমরা একটু আগে কথা বলছিলাম যে পয়দা হতেই মোবাইল দিয়ে দেয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ আমরা তো যখন বড় হয়েছে, যেমন আমি যখন আমার বাচ্চার সাথে গল্প করি যে আমরা সেই সময় কি করতাম, সারাদিন খেলতাম, ও এটার সাথে কোনোভাবে কানেক্টই করতে পারে না যে কিভাবে একটা মানুষ মোবাইল ছাড়া, গেম ওয়ার্ল্ড ছাড়া বা গুগল ছাড়া ফাংশন করতে পারে।
ওর ইমাজিনেশনে এটা নেই। ওর কথা হচ্ছে যে এআই সব জানে, এআই এর সাথে সব কথা বলতে হবে, গুগল সব জানে, এবং খেলাধুলা সবকিছুই অনলাইন ওয়ার্ল্ডে। সো ট্রু। মানে আমার যেটা মনে হয় 2020-এর পরে যারা জন্মগ্রহণ করেছে হয়তো একটু কয়েকদিন পরে তারা বড় হতে শুরু করেছে। সো দিস জেনারেশন উইল বি এআই বেসড জেনারেশন। মানে এখন আমাদের অবস্থায় যদি দেখি যে সব জায়গায় ভয়ঙ্কর অবস্থা, মানুষ পাচ্ছে না কথা বলতে, এর সাথে কথা বলছে। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার লাইফে বেশ কয়েকটা বাচ্চা দেখেছি যারা সামনে মানুষ পায়নি, সো ওরা দেখা যাচ্ছে যে বাংলাই শিখেনি, ফ্লুয়েন্ট আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে। একটা বাচ্চাকে দেখেছিলাম যে জাপানিজ অ্যান্ড হচ্ছে গিয়ে ইংলিশ, এই দুটা পারে, বাংলা ওভাবে পারে না। বাংলা সে বোঝে বাট বাংলায় কমিউনিকেট করে না। ফ্লুয়েন্ট আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, অ্যান্ড সেই ফ্লুয়েন্সির অ্যাকসেন্ট এত ভালো যে বাসার মানুষজন ওর কথা বোঝে না। ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কারণ ওর এখানে আসলে দোষটাও বাচ্চাটার না, আসলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে প্যারেন্টসটারও না, কারণ হয়তো তারা সময় দিতে পারে। বাচ্চাটা অনলাইন দুনিয়ার সাথে কানেক্টেড হয়েই বড় হয়েছে। মানে আমরা আসলে ভাবি কি প্যারেন্টস মনে হয় দুইজন, হয়তো প্যারেন্টস দুইজন, কিন্তু আসলে প্যারেন্টিং শুধু দুইজন করে না, প্যারেন্টিং অনেকেই করে। বাচ্চাটার সাথে যারা কানেক্টেড থাকে, হতে পারে তার কেয়ার গিভার, হতে পারে টিচার, তাছাড়া অন্য যারা ফ্যামিলি মেম্বার্স থাকে তারা। এখন এই অনলাইন জগৎটাও আসলে প্যারেন্টিং এ যুক্ত হয়েছে কিসের জন্য? কারণ এটার এক্সপোজার ওরা পাচ্ছে, এখান থেকে ওরা শিখছে। সহজ কথা যে আগে মানে আমাদের এই অনলাইন ওয়ার্ল্ডটা আসার আগে, এই অনলাইন এক্সপোজারটা আসার আগে যে একটা দুনিয়া ছিল, যে একটা বাচ্চার দুনিয়াটা খালি ওইটুকু গন্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল, যে কয়টা মানুষের সাথে ওর কানেকশন আছে। এখন ব্যাপারটা তা না, সারা দুনিয়া ওর কাছে ওপেন। সো কোথায় এক্সপোজারটা খাচ্ছে সেখান থেকেও ওর প্যারেন্টিং হচ্ছে, কারণ সেখান থেকে ও কিছু না কিছু শিখছে। কি শিখছে সেটা অবজার্ভ করাটা এখন আমাদের কাজ। এটা আসলে কিভাবে পসিবল চেষ্টা করছি আর কি। সো ট্রু। আর এই যে আমরা একটু আগে কিন্তু স্মৃতি মন্থন করছিলাম যে দাদা বাড়ি নানা বাড়ি, তার আগে একটা জেনারেশন এরকমটা ছিল, মানে যখন তারা হচ্ছে ম্যাক্সিমামই ছিল যৌথ ফ্যামিলির জায়গাটাতে। ওই জায়গাটা মনে হয় আস্তে আস্তে এখন আমরা ভুলে যাচ্ছি, যে থাকতো না যে একবারে মিলে চাচা, তারপরে বাবা, সবাই মিলে, চাচার এতগুলা ভাই বোন, মানে কাজিন, মানে চাচারাও কিন্তু প্রায় 8-10 জন, এরকম একটা ব্যাপার, পাশাপাশি বাড়ি। মানে এগুলা গল্প এখন, এবং সবসময় যে বাসাটা গম গম করতো, এবং এগুলো মনে হয় গল্পের বইয়ে পড়ি এখন, যে এক হাঁড়িতে রান্না হতো, সবাই খাচ্ছে। যাই হোক, সেটা একটা জেনারেশন ছিল। তারপর আপনাদের একটা জেনারেশন এলো মিলেনিয়াল। সো আপনি নিজেও এক সময় শিশু ছিলেন, আপনি নিজেও এক সময় আপনার সময় প্যারেন্টিং এক্সপিরিয়েন্স করেছেন থ্রু ইয়োর প্যারেন্টস অ্যাজ ওয়েল, এবং এখন এসে এই 2024 সালে এসে আপনি আপনার বাচ্চার প্যারেন্ট। সো দুটো যদি ডিফারেন্সিয়েট করতে বলি, যে এই যে 90s যে প্যারেন্টিং এবং এখন এসে যে প্যারেন্টিংটা, হোয়াটস দ্য ডিফারেন্স বেসিক্যালি? অবশ্যই আমাদের থট প্রসেস অনেক ডিফারেন্ট। সেই সময় মানুষ আরো বেশি, বলতে গেলে অনলাইন দুনিয়ায় যেহেতু ব্যস্ত থাকতো না, সামনে প্রেজেন্ট থাকতো, সহজ কথা। অস্থির কম ছিল সেই সময় মানুষগুলো ফ্যামিলিতে। আমরা সবাই আসলে থাকতাম যখন বাবা মার কাছ থেকে, তারা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ছিল। আমরা আসলে সামনে বসে আছি, বাট হয়তো মোবাইল ঘাটছি, ফুল অ্যাটেনশনটা দিচ্ছি এবং রিলস দেখছি। আমি এক ডিভাইসে রিলস দেখছি, বাচ্চা হয়তো আরেক ডিভাইসে রিলস দেখছে, এটা রিয়ালিটি হয়ে যাচ্ছে। সো কখনো কখনো তারপরে আমি বলছি যে করোনা, তারপরে আমিও বের হয়ে আসছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের করার কিছু নাই। ব্যাপারটা কিন্তু আগে সেরকম ছিল না। আগের ওই যে কি বলে ওটাকে, যে 90s প্যারেন্টিং এর কিছু কি ক্যারেক্টারিস্টিক আছে, লাইক যে তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করবা না, তোমার এখানে যাওয়া নিষেধ, এখানে তুমি যেতে পারবে না, তোমাকে রাত 8টার মধ্যে বাসায় ঢুকতে পারতে হবে। সো এই যে কি সার্কামস্ট্যান্সেস, কি ক্যারেক্টারিস্টিক গুলো, এবং সে সময় কিন্তু এটা খুবই স্বাভাবিক ছিল এবং মানুষজন মানত।
সো স্টিল কিন্তু এই বিষয়গুলো রয়েছে, এবং খারাপ বা ভালো সেই ডিসকাশনে ডেফিনেটলি যাচ্ছে না, বাট অনেক সময় দেখা যায় স্পেশালি ফর মাই জেনারেশন অ্যান্ড অলসো দ্য আপকামিং জেনারেশন, এটা অনেক সময় টাফ হয়ে যায় একটু, যে ওকে সো মানে এত রুলস অ্যান্ড রেগুলেশনস একটা ফ্যামিলি, সো তখন মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে যেদিকে চলে যায়, আলাদা হয়ে যায়, ভালো লাগতেছে না, থাকবো না ফ্যামিলিতে। এটা কোন বয়স শেষে মনে হচ্ছে সেটা মনে হয় সবচেয়ে বড় কোয়েশ্চেন, ঠিক আছে? এটা একটা 6 বছরের বাচ্চাকে যখন বলা হবে সে একভাবে রিয়াক্ট করবে, 16 বছরের একটা ছেলে বা মেয়েকে যখন বলা হবে সে ডিফারেন্টলি রিয়াক্ট করবে। সো কোন বয়সে বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে, কোন কারণে বলা হচ্ছে, সবগুলাই আসলে মনে হয় ম্যাটার করে। সো ট্রু। আচ্ছা, ফ্যামিলি নিয়ে অনেক কথা হলো, যে আগে অনেক মানুষ থাকতো, ধীরে ধীরে আমরা ভেঙে যাচ্ছি, এবং actually that's pretty common, right? যে people are very conscious regarding their life, regarding their choices and their freedom and the other stuffs as well. অনেক সময় দেখা যায় যে আগে মানুষ অনেক কিছু সহ্য করে যেত, এখন সেই সমঝোতায় আসাটা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। সো নিউক্লিয়ার ফ্যামিলি থেকে ভেঙে ভেঙেও কিন্তু দেখা যাচ্ছে এখন সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি, এটা খুব বেশি পপুলার, এবং আপনি নিজেও একজন সিঙ্গেল মাদার। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, এই যে এখনকার সময়টা, এটা কি আপনার জন্য ফেভারেবল অ্যাজ এ সিঙ্গেল মাদার, আপনার নিজের সন্তানকে রেইজ করা? সিঙ্গেল প্যারেন্টিং মানে কনসেপ্টটা মনে হয় না আমরা এখনো খুব একটা ফ্যামিলিয়ার আমাদের দেশের কনটেক্সটে। আর সিঙ্গেল মাদার ব্যাপারটা আরো বেশি কন্ট্রোভার্সিয়াল, টু বি অনেস্ট। আসলে মানে এটা নিয়ে যতগুলা পার্সপেক্টিভ দেখি বা ন্যারেটিভ দেখি, কেউ আইদার এটাকে খুবই স্টিগমাটাইজ করে, যে হ্যাঁ একটু আগে যে কথাটা বললা যে অনেক কিছু সহ্য করে যেত আগের জেনারেশনটা, সেটা এখন হচ্ছে না। সো সেটাকে একটা খারাপ কিছু ভেবে এটাকে স্টিগমাটাইজ করে, বা আরো অনেক কারণে এটাকে মানে স্টিগমাটাইজ হিসেবে, টপিক হিসেবে মানে মার্ক করা হয়। আরেক ধরনের ন্যারেটিভ আছে যে সিঙ্গেল প্যারেন্টিংটাকে খুব গ্লোরিফাই করে, যে তারা একদম হিরো কিংবা হিরোইন, একাই সব রেজ করছে। আমার মনে হয় দুইটা কোনো ন্যারেটিভই ঠিক না, কারণ আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে হিউম্যানাইজ করা। জাস্ট আ হিউম্যান বিইং এমন একটা লাইফ ইভেন্টের ভিতর দিয়ে যেতে হয়েছে যেটা আসলে চাইনি যে লাইফ ইভেন্টটা আমার লাইফে হোক বা আমার বাচ্চার লাইফে হোক, কিন্তু মানে এটা ফেস করতে হয়েছে, অ্যান্ড জাস্ট ট্রাইং টু লিভ মাই লাইফ, দ্যাটস ইট। সো এটা ইজি, প্যারেন্টিং জবটাই কঠিন, সেটা যে প্যারেন্টই হোক। সো সেখানে সিঙ্গেল প্যারেন্টের জার্নি অবশ্যই অনেক বেশি টাফ। আগের যুগে যখন কেউ মানে ডিভোর্স এই প্রসেসটার মধ্যে দিয়ে যেত, প্রথমত শব্দটা বলাটাই অনেক টাফ ছিল, যে ডিভোর্স দিবে, হ্যাঁ ডিভোর্স করছে, এই করছে, মানে একদম আইসোলেটেড করে ফেলছে। তারপরে হচ্ছে তখন পরিবার একসাথে বসে হচ্ছে যেটা বলে যে আপনার তোমার সন্তানের মুখটা দেখে তোমরা একসাথে থাকো, এটা এখনো হয়, প্রবাবলি এটা এখনো কমন হয়। ওকে, সো কমন লজিক যেটা থাকে অনেক সময়, যে যদি ডিভোর্স হয়ে যায় বাচ্চাটা একজনের কাছে থাকবে, ইদার বাবার কাছে থাকবে অথবা মায়ের কাছে থাকবে। তো সামহাও তাকে বঞ্চিত করা হচ্ছে কিনা, কারণ একটা সন্তানের জীবনে তার বাবা এবং মা দুজনেই গুরুত্বপূর্ণ। বাবার যেমন শাসনের ব্যাপারটা যেমন গুরুত্বপূর্ণ, বাবার প্যারেন্টিং দিকটা যেমন গুরুত্বপূর্ণ, মায়ের স্নেহ ভালোবাসা এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং অনেক কি বলে তার ফিউচার শেপ করতে অনেক বেশি হেল্পফুল। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি সামহাও হ্যাম্পার করে, করলে কিভাবে ব্যালেন্স করা যেতে পারে এই জিনিসটা? যে কোনো লাইফ ইভেন্ট আসলে আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে ইফেক্ট করে, হ্যাম্পার করে। আমি এই ওয়ার্ডটা ইউজ করার সাথে আসলে কমফোর্টেবল না। আমি মনে করি এফেক্ট করে, সেটা একটা এক্সপেরিয়েন্স। সো এক্সপেরিয়েন্স থেকে আবার লার্নিং এক্সপেরিয়েন্সটা কি হবে, ও এটাকে পজিটিভলি নেবে নাকি নেগেটিভলি নেবে, সেটা সম্পূর্ণ ওর উপর ডিপেন্ড করছে। ও যখন অ্যাডাল্ট হবে তখন। আমি এই প্রসেসটার ভিতর দিয়ে গিয়েছি, এই প্রসেসের কারণে আমাকে এই সিচুয়েশনগুলো ফেস করতে হয়েছে। সো আমি আমার জায়গা থেকে যেটুকু করতে পারি, যে গ্যাপটা যতখানি কমানো, যেহেতু বাবার সাথে কানেকশনটা রাখার, যথাসম্ভব রাখার, সেই জায়গাটা বিল্ড আপ করা,
আমি আমার টাইমটা কিভাবে ওর সাথে প্রপারলি জেনুইন টাইম, কানেক্টেড টাইম, জাস্ট নট যে দুজন মিলে ইউটিউব দেখছি, খুব টাফ, আমরা করি না, খুব কম করি যে একসাথে বসে কথা বলছি, জেনুইনলি কথা বলছি, জেনুইনলি টাইম স্পেন্ড করছি। সেটা মনে হয় মানে চেষ্টা করা, গ্যাপটা পূরণ করার চেষ্টা করা, কিন্তু পুরোপুরি আসলে কখনো পসিবল না। মানে এটা তো আসলে প্যারেন্টিং বলতে যে ব্যাপারটা, এটা তো আসলে কোনো ম্যাথ ফর্মুলা না যে বসিয়ে অঙ্ক মিলে যাবে, খালি ফর্মুলাটা মানে ফলো করলে অঙ্ক মিলে যাবে, সেরকম তো আসলে না। এটা এমন একটা সময় হচ্ছে যে মানে খুবই হাইলি সেন্সিটিভ একটা টাইম। কথায় বলে যে শিশুর যে শৈশবটা থাকে সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু তার যে মানসিক স্বাস্থ্য, তার ভবিষ্যৎটা কিরকম হবে সেটা ডিটারমাইন হয় বেসিক্যালি। তো অনেক কিছু, শুধু মানসিক স্বাস্থ্য তা না, ফিজিক্যাল, তারপরে সোশিয়াল, অনেক কিছু সব। এবার যদি একটু স্পেসিফিকলি জিজ্ঞেস করতে চাই, এবার শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে যদি একটু কথা বলে, আপনি নিজে একজন প্যারেন্ট এবং একজন মানসিক স্বাস্থ্যকর্মী, এটা আপনার একটা জি একটা অন্য আইডেন্টিটিও রয়েছে যে আপনি মানুষকে হেল্প করছেন এই এরাতে। সো ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সেস। আমরা যদি দুটো সেন্সিটিভ জিনিস, প্রথমত হচ্ছে একদম শৈশব অবস্থায় একটা, এবং আরেকটা হচ্ছে যখন বয়সন্ধির যে পর্যায়টা চলে আসে, সেই সময়ে যারা টিন তারাও যেমন চ্যালেঞ্জ ফেস করে, এবং এটাকে কিভাবে হ্যান্ডেল করবে প্যারেন্টসরাও বুঝে উঠতে পারে না বেসিক্যালি। এই দুই জায়গাতেই আমি যদি বলি যে অ্যাজ চাইল্ড এবং অ্যাজ টিন, আমি আসলে কোন আর্লি সাইনগুলোকে কনসার্নে রাখবো যে অ্যাকচুয়ালি আমার মনে হবে আমার শিশুর ভবিষ্যতে তার হয়তো মানসিক স্বাস্থ্যের উপর কোনো না কোনো একটা প্রভাব আসতে পারে। আসলে সত্যি কথা বলতে কি, মানসিক কোনো যে সাইনগুলোর কথা বললাম, আমরা মনে হয় এখন এসে একটু নিজেরা অ্যাকসেপ্ট করা শুরু করেছি যে যারা অ্যাডাল্ট তাদেরও ডিপ্রেশন হয়, বাচ্চাদের ডিপ্রেশন হয়, এটা নিয়ে তো কথা বললে মানুষজন এটা মানতেই পারবে না, বাচ্চাদের কিসের জন্য হবে, এটা 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 পসিবল না। ঠিক আছে, ওদের আবার কিসের, মানে এগুলো তো বড়দের একটা ব্যাপার, বা আদৌ মানে ব্যাপার নাকি সেটা নিয়েও অনেকের এখন হয়তো আমরা অনেক বেশি ভোকাল মেন্টাল হেলথ নিয়ে, কিন্তু বাচ্চাদের তো এটা 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 মানে কাউকে বোঝানো মুশকিল যে ওদেরও ডিপ্রেশন হয়, বা ওদেরও বিভিন্ন রকমের ফেজের ভিতর দিয়ে যেতে হয়, যেটা আসলে অনেক সময় অনেক বড় রেড ফ্ল্যাগ। সো আমার কাছে যেটা মনে হয় যে সেটা টিন হোক কিংবা ছোট হোক, 6-7 বছর বা আরো আর্লি, মূল কথাটা হচ্ছে যে ইউজুয়াল যে ওর লাইফ প্যাটার্নটা ছিল সেখান থেকে হয়তো কোনো ডিফারেন্ট আচরণ করছে কিনা, হয়তো যে কাজটা আগে করতো খুশি মনে সেটা হয়তো করছে না, যে মানুষগুলোর সাথে খুশি মনে মিশতো সেটা হয়তো করছে না। এক্সট্রিম কেসে হয়তো সেলফ হার্ম টেন্ডেন্সিস থাকতে পারে, সেটা খুবই এক্সট্রিম কেসেস, অনেক বেশি ভায়োলেন্ট হয়ে যেতে পারে, প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, মানে যেটা হয়ে যাচ্ছে যে ইমোশনাল রেগুলেশন যেটা করা, যেটা মানে প্রচন্ড ইমোশনগুলো যেগুলো ছিল সেটা হয়তো কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না, প্রচন্ড রাগ দেখায় ফেলছে, কিংবা প্রচন্ড জেদ, অথবা বেশি নিজেকে গুটিয়ে ফেলা, এগুলো মনে হয় কিছুটা। এবং মানে এই যে আপনি একটু আগে বলছিলেন না যে একটা স্টিগমার জায়গা, যে বাচ্চাদের আবার কিছু ডিপ্রেশন, বাট ঠিক স্টিগমা না, এটা একটা কমন ধারণা যে না বাচ্চাদের আবার এগুলো কি হবে, বাচ্চাদের তো এগুলো না, খুবই ছোট ছোট বিষয়, মানে শিশুদের মন তো খুবই কোমল থাকে, সো দেখা যায় যে খুবই ছোট ছোট বিষয় আসলে প্রভাব ফেলতে পারে, যেরকম অ্যাজ লাইক যে কি বলে এটা, তার ছোট ভাই বা বোন হয়েছে, তো তখন তার এটা মনে হতে পারে যে আসলে যে আমার ছোট ভাই বা বোনকে হয়তো আমার প্যারেন্টস বেশি একটু মনোযোগ দিয়ে ফেলছে, আমাকে হয়তো আর পাত্তা দিবে না, বা আমার আদরে হয়তো ভাগ বসাচ্ছে। সো এরকমও কিন্তু অনেক ভাবনা চিন্তার জায়গা আছে। এটা একটা খুবই কমন ঘটনা যে বাচ্চা যখন ওদের, এটাও তো ওদের একটা রিঅ্যাডজাস্টমেন্টের ব্যাপার, একটা ওরা ফুল অ্যাটেনশনটা 100% বাবা মার অ্যাটেনশনটা দেখা যেত হচ্ছে গিয়ে পেত এই বাচ্চাটা আসার আগে, নতুন ভাই বোন আসার আগে, আসার পরে দেখা যাচ্ছে যে ওই বাচ্চাটা সব অ্যাটেনশন পাচ্ছে, ও অতটা পাচ্ছে না, এটা একটা রিঅ্যাডজাস্টমেন্ট, এবং বাচ্চাটা সেটার সাথে ওকে অ্যাডজাস্ট করতে হয়, ইটস আ টাফ প্রসেস। তো হ্যাঁ, বাবা মাকেও এই জায়গাগুলো চেষ্টা করতে হবে, প্রপারলি কমিউনিকেট করতে হবে যে না তুমিও ইম্পর্টেন্ট,
তুমিও ইম্পর্টেন্ট, যে এসেছে সেও ইম্পর্টেন্ট। হোয়াটস দ্য প্রসেস বেসিক্যালি, এটা তো অনেক জায়গায় ডিসকাশনটা আসে যে সো এটা করতে হবে। সো বেসিক্যালি ইটস ভেরি টাফ আই গেস দেশের প্রেক্ষাপটে, সাউথ এশিয়ান কনটেক্সটেই। সো সবচেয়ে টাফ কাজগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে যে নিজের মাকে বলে যে মা তোমাকে ভালোবাসি, অথবা বাবা তোমাকে ভালোবাসি। তো সেম জিনিসটা কিন্তু মানে পেরেন্টসরা একটু বেশি এক্সপ্রেসিভ হয় এই জায়গাতে রিগার্ডিং দেয়ার চিলড্রেন, দেয়ার সেন্সিটিভ সামটাইমস। বাট কিছু কিছু জায়গা থাকে, যেমন অ্যাজ টিনের সময়টা একটু আইসোলেটেড হয়ে যাবার প্রবণতা বেশি থাকে। হাউ টু মেক ইউর চিলড্রেন ফিল লাভড অর ভ্যালিডেটেড? জেনুইন কানেকশন বিল্ড করার চেষ্টা করা এবং প্রপার অ্যাটেনশন, আনইন্টারাপ্টেড অ্যাটেনশন দেওয়া, সেটা মনে হয় খুব ইম্পর্টেন্ট। আসলে আমার কাছে মনে হয় কি, প্যারেন্ট এবং বাচ্চা বা এই দুইটা সম্পর্কের অনেকগুলা ফেজের ভিতর দিয়ে যায়। সাপোজ 6 মাসের একটা বাচ্চার সাথে বাবা মা যেভাবে কানেক্ট করে, 6 বছরের একটা বাচ্চার সাথে সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে কানেক্ট করে, 16 বছরের সম্পূর্ণ ডিফারেন্ট, 26 বছরের আরো ডিফারেন্ট। সে হয়তো সে সময় অ্যাডাল্ট, ম্যারিড, বাট তারপরও কানেকশনটা কিন্তু রয়ে যাচ্ছে। ডিফারেন্ট ফেজ, প্রত্যেকটা ফেজে যাওয়ার সময় হচ্ছে গিয়ে বাবা মাকেও আপডেট খেতে হয় এবং বাচ্চাকেও খেতে হয়। সো আমার কাছে মনে হয় যে টিনেজে যাওয়ার আগের যে সময়টা, সেই সময় আসলে কানেকশনটা বিল্ড করার সময়। এটা মানে এটা ঠিক আমার কথা না, মানে স্পেশালিস্ট যারা তারা বলে যে ওদের সাথে সেই সময়টাই হচ্ছে গিয়ে কানেকশন বিল্ড করা। এটার পেছনে কিন্তু আরেকটা চ্যালেঞ্জের ব্যাপার আছে আপু, যে এখন কিন্তু বাবা মা ম্যাক্সিমাম কিন্তু দুজনেই কাজ করছে। সো অফিসে থাকছে, 9 to 5 একটা জব করে আসছে, সকালে প্রথমত বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দেওয়া, তারপরে নিজেরা হচ্ছে অফিস চলে যাওয়া, এসে তারপরে হলো বাসার কাজ, অ্যান্ড দেন হচ্ছে খুবই টায়ার্ড, একটু শুয়ে শুয়ে রিলস দেখা। সেই পুরো প্রসেসটার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বাচ্চার সাথে ইন্টারাকশনের প্রথমত সুযোগটা অনেক বেশি কম সেই সকল ক্ষেত্রে, এবং আরেকটা যেটা জায়গা হচ্ছে বাচ্চা ম্যাক্সিমাম টাইমটা কাটাচ্ছে ইদার তার কেয়ার গিভারের সাথে অথবা হচ্ছে অন্য কারোর সাথে, এক্সেপ্ট দাদা-দাদি, নানা-নানি, সাধারণত এটাই হয়। হ্যাঁ, বাট শহরে কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে একজন কেয়ার গিভারের কাছে। সো এই ক্ষেত্রে কানেকশনটা বিল্ড আপ কিন্তু আসলে প্যারেন্টসদের সাথে হচ্ছে না। তো এরকম একটা কনসার্নে আসলে তো প্রত্যেকে ক্যারিয়ার কনসিয়াস এবং কাজ ছাড়ার তো উপায় নেই। হোয়াট টু ডু? আপনার কি মনে হয়? চেষ্টাটা করা দরকার। বাচ্চা এটা ঠিকই মনে রাখে যে আমার বাবা কিংবা মা বাসায় 6 ঘন্টা কিংবা 7 ঘন্টা ছিল, ওই সময়ের মধ্যে কোন সময়টা ওকে সময় দিয়েছে, এটা বাচ্চার মাথায় ঠিকই থাকে। আমরা মনে করে আসলে বাচ্চা কিছু মনে রাখে না, ব্যাপারটা আসলে তা না। মানে ছোট ছোট জিনিসগুলা অনেক বড় হয়ে দেখা যায় পরে। সো আমার মনে হয় অনেক বড় কিছু একদিন একটা গ্র্যান্ড জেস্চার না দেখিয়ে প্রতিদিন ছোট ছোট কিছু করার চেষ্টা করাটা মনে হয় বেটার। এবং কানেকশনের ব্যাপারটা বলতে আমি আরো একটা জিনিস এটা মিন করছি, যে বাচ্চাটা সেফ ফিল করা, নিজের ইমোশন, নিজের চিন্তা, সেটা সেফ ফিল করেও যাতে বলতে পারে। সেটা যদি শুধু একটু আগে তুমি বলছিলা যে ভালোবাসার কথা, শুধু এই অনুভূতিটা না, যে কোনো অনুভূতি, যে কোনো ভালো অনুভূতি, খারাপ অনুভূতি, যে কোনো অভিজ্ঞতা, সেটা এখন অ্যাকচুয়ালি আমাদের জন্য টাফ। অনেক সময় ধৈর্য থাকে না, নিজের ইমোশন নিয়ে ভাবি যে মানে ডিল না করে ওদেরকে ফেস করলে তখন দেখা যায় নিজের ইমোশন বা নিজেকে না গুছিয়ে যদি ওদেরকে ফেস করে তখন দেখা যায় যে হয়তো নিজেরা রিয়াক্ট করে ফেলি। তবুও চেষ্টা করা। What about fights? What fights means এই যে বললেন যে বাচ্চারা মনে রাখে, এবং মনে রাখার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে যে আমার বাপ মা সারাদিন বাড়িতে ছিল না, আসার পর একদম হাউকামাউকা শুরু করছে, একদম কামড়াকামড়ি শুরু করে দিছে, একে অন্যের সাথে ফাইট করতেছে, এন্ড অলসো কাজের জায়গা না থাকলে। আসলে তো বাচ্চার সামনে এই ধরনের রাগারাগি করাটাই উচিত না, যদি মানে কারণ এটার খারাপ ইফেক্ট সবসময় পড়ে। যথাসম্ভব বেটার ওয়েতে আসলে কনফ্লিক্ট রেজলিউশন করার চেষ্টা করা উচিত। বাচ্চার সামনে তো এরকম চিল্লাচিল্লি করা উচিতই না।
চেষ্টা করা আর কি। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার বাই দ্য ওয়ে। সো আমার বাবা মার সাথে আমার সম্পর্ক খুবই ভালো, বন্ধুর মতো এখন। এটা আমি মানে বিভিন্ন কঠিন ফেজ পার করে এসে এখন হয়েছে। বাট আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার আমার বাপ মা একবার ঝগড়া করে আমার মা হচ্ছে একটা কড়াইয়ের হাতল ভেঙে ফেলছিল এবং আমার বাপ একটা প্রেশার কুকার ছুঁড়ে ফেলছিল বেসিক্যালি। সো জাস্ট বুম, আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার। সো মানে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু সবাই মানে আমরা মানে মনে রাখি। মানে আমরা ভাবি যে আমরা আসলে বাচ্চারা কিন্তু বাবা মা কি বলছে বা অন্য কে কি বলছে সেটা আসলে খেয়াল করে না, কি করছে সেটা খেয়াল করে, পড়াটা দেখে শেখে, কি বলছে সেটা দেখে শেখে না। সো ট্রু। আচ্ছা, এবার যদি একটু পয়েন্টে ব্যাক করি যে সো নাথিং ইজ পারফেক্ট, ডেফিনেটলি উই ট্রাই আওয়ার বেস্ট। এবং একজন মা একজন বাবা এটা সবসময় ট্র্যাডিশনালি তারা এটাই চায় তাদের সন্তানদের জন্য বেস্টটা করা। এটা বুঝতে পারা যে আমার যে বাচ্চাটা বা আমার যে সন্তান কোনো একটা প্রবলেম হয়তো হচ্ছে বা এটা ইন ফিউচার তার জন্য একটা প্রবলেম হতে পারে। সো হাউ টু রিয়্যাক্ট ওয়েন সামথিং সিমস অফ? আমার মনে হয় যখন এরকম মনে হচ্ছে যে ওর হয়তো কোনো প্রবলেম যাচ্ছে, সেটা বাচ্চাটা কোন বয়সী তার উপর ডিপেন্ড করছে। যদি টিনেজ হয় তাহলে চান্সেস যে আমি যতই চেষ্টা করি আমাকে হয়তো বলবে না, তবুও মানে ডিপেন্ড করছে আমার সাথে কানেকশন কিরকম। মানে এটা তো প্যারেন্ট টু প্যারেন্ট ভ্যারি করে, কেউ না কেউ মানে কেউ কোনো প্যারেন্ট তাদের বাচ্চার সাথে অনেক বেশি কানেক্টেড। সো হয়তো তারা বলে, একটা ছোট বাচ্চা হয়তো যত সহজে বলবে, বড় টিনেজ কেউ হয়তো নাও বলতে পারে। সো ওটা তার সাথে কমিউনিকেট করে জানার চেষ্টা করা, না হলে খোঁজ নেওয়া যে কি হয়েছে এক্স্যাক্টলি আপু। সো এই যে বলছিলেন যে খোঁজ নেওয়ার ব্যাপারটা এবং তার আগে আসলো যে কানেকশন বিল্ড আপ করার ব্যাপারটা, এটা ব্যক্তিগতভাবে আপনি কিভাবে করেন আপনার সন্তানের সাথে? হচ্ছে গিয়ে ঘুমাতে যাওয়ার আগে যে সময়টা, সে সময় আমরা হচ্ছে গিয়ে ডিসকাস করি। ও ও ওর সাথে আমার যেটা হয় যে ও ওই সময় আমার সাথে শেয়ার করে যে কি হয়েছে বা কোন জিনিসটাকে বদল করছে। অ্যাকচুয়ালি ওই সময় দুজনেই অ্যাবসলিউটলি রিল্যাক্স থাকি ঘুমাতে যাওয়ার আগে। সেই সময় একটা ডিসকাশন করি, খুব বেশি লম্বা চড়া ডিসকাশনটা না, কোনো দিন 5 মিনিট, কোনো দিন 10 মিনিট। আরো একটা বিষয় কি যে আমরা চাই আমাদের বাচ্চা সবকিছু আমাদেরকে বলুক, কিন্তু আমরা নিজেরা কি ফেস করছি বা কি স্ট্রাগলের ভিতর দিয়ে যাচ্ছি এই জিনিসগুলো আমরা বাচ্চার সাথে শেয়ার করি না। সো আমাদের সাইড থেকে বাচ্চাকে বোঝার চেষ্টা করাটা যেমন দরকার, বাচ্চারও আমাদেরকে বোঝাটা দরকার। আমাদের অ্যাডাল্ট ওয়ার্ল্ড আমরা আমাদের মতন করে চালাচ্ছি, কিন্তু এটা কেন করছি এই ডিসকাশনটা যদি বাচ্চার সাথে না যাই, বাচ্চা কখনো আমাকে বুঝতে পারবে না, টোটালি কানেক্ট ফিল করবে না। মানে আমার ভালনারেবল সাইড যদি আমি বাচ্চাকে শো না করি, অ্যাকচুয়াল কানেকশন কখনো হবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট। মানে ইট শুড বি মিউচুয়াল এবং বোথ সাইডেড। যে কোনো প্রকার গ্রোথ কিংবা ডেভেলপমেন্ট, সেটা হোক রিলেশনশিপ, যে কোনো কিছু, সেটা অলওয়েজ বোথ সাইডেড। আমরা সবসময় ভাবি কি যে বাচ্চা কতখানি বড় হলো কিংবা গ্রো করলো, আমাদের ডিসকাশনটা না খালি ওই কেন্দ্রিক হয় যে ওর কিভাবে গ্রোথ হচ্ছে, ওর কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, ওটা নিয়ে আরো কি করা যেতে পারে। কিন্তু এটার হোল প্রসেসে আমাদের অ্যাজ এ প্যারেন্ট কিন্তু অনেক গ্রোথ হয় এবং ডেভেলপমেন্ট হয়, কারণ আমরা প্যারেন্টস হওয়ার আগে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট মানুষ ছিলাম, বাচ্চা জীবনে আসার পরে সম্পূর্ণ ডিফারেন্ট মানুষ, এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমাদেরকে আলাদা আলাদাভাবে শেপ করে, আমরা নতুন কিছু শিখি। সো সেইখান থেকে আসলে এটা বোথ সাইডেই হয়, যদি হয় এবং পজিটিভ ওয়েতে হয় তাহলে এটা মনে হয় ইফেক্টিভ একটা কোনো দিকে যেতে পারে। ডোন্ট ইউ ফিল দ্যাট ইটস বি টাফ অ্যাজ প্যারেন্টসের দিক থেকে এই কনভারসেশনটা ইনিশিয়েট করা যায় আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি? সো সেটাকে খুব ডিফিকাল্ট কোনো কিছু, মানে ব্যাপারটাকে সহজ করা, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যে আমি আজকে অফিসে যাচ্ছিলাম, যাওয়ার সময় গিয়ে একটা কোনো খারাপ এক্সপিরিয়েন্স কি হলো, জাস্ট র্যান্ডম শেয়ার করা, এবং সেটার কারণে হয়তো আমি কোনো প্রবলেম ফেস করেছি, র্যান্ডমলি আমরা শেয়ার করি না,
সেরকম শেয়ার করা। and it should be the safe space, right? মানে বাচ্চাটাও যাতে ফিল করে যে না আমিও তাকে ট্রাস্ট করি আমার কথা শেয়ার করার জন্য, রেসপেক্ট করি অ্যাজ এ পারসন, যে আমি আমার কথাগুলো তার সাথে শেয়ার করছি, এটা তার ফিল করা খুব জরুরি। না হলে সে কিসের জন্য বলবে? সে তো বাবা মাকে দেখছে একটা দূর ডিস্ট্যান্ট পারফেক্ট ইমেজ হিসেবে, যে তাদের নিজেদের কোনো খুঁত নাই, তাদের নিজেদের কোনো স্ট্রাগল নাই, তারা দিন শেষে এত কিছু করেও এত অ্যাক্টিভ, এরকম একটা ইমেজ ক্রিয়েট হয় যেটা দেখা যায় যে বাচ্চা নিজের কোনো একটা কষ্টের সাইড বা ভালনারেবল সাইড, এটা শুধু বাচ্চার ক্ষেত্রে তা না, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই বোধ হয়েছে আমি আরেকজনের কাছে শেয়ার করতে পারছি না, মনে হচ্ছে যে এই মানুষটা কিভাবে নেবে, সে তো নিজের সবকিছু ঠিকই সামাল দিয়ে উঠতে পারে, আমি পারি না, সো আমি হয়তো শেয়ার করব না, এই টেন্ডেন্সিটা ক্রিয়েট হয়, সেটা যাতে না হয়। মানুষকে মানুষের মতো করেই দেখা, না হলে এই যে এজেড পারসেপশনটা বলে ইটস সো ট্রু। এবং এই যে বাবা মাকে আমরা সবসময় দেখেছি যে তারা খুব হাইপার অ্যাক্টিভ এবং এত কিছু সামলে, এত ডিফিকাল্টি সামলে তারা এগিয়ে যাচ্ছে, দে নেভার শেয়ার। বাট একটা সময় বাবা মারও বয়স হয়ে যায়, তখন আমরা দেখি তাদেরকে ভুগতে, তাদেরকে সাফার করতে, তাদেরকে উইক হতে, হ্যাঁ। এবং এই যে একটা ট্রানজিশন দেখা যাচ্ছে, তখন তারা ইমোশনালি অনেক বেশি ডিপেন্ডেন্ট হতে চায় তাদের সন্তানদের প্রতি, এবং এটা নেওয়াটা তখন হুট করে অনেক বেশি টাফ হয়ে যায়। সো আমার মনে হয় যে আপু যেটা বললেন যে অ্যাকচুয়ালি শুরু থেকেই এই জিনিসটা নর্মালাইজ করা, যে আমার সন্তান আমার সাথে শেয়ার করছে জিনিসপত্র, মানে তার সাফারিংস, তার প্রবলেমস, সো আই অলসো শুড শেয়ার। আমি বলছি না যে আপনি আপনার মানে অনেক যেই টপিক বাচ্চার সাথে শেয়ার করা যায় না সেটা করেন বা কিছু, ওরকম কিছু না। আমি বলছি যে র্যান্ডম ছোটখাটো ব্যাপার যেটা শেয়ার করা যায় বাচ্চার সাথে, বয়স অনুযায়ী, বাচ্চার বয়স অনুযায়ী সেটা শেয়ার করা। আরেকটা যেটা জিনিস, এটা হচ্ছে মানে সব সময়ই ছিল, এখন কথা হচ্ছে যদিও, তবুও মানতে অনেক কষ্ট হয়, সেটা হলো যে প্রথমত এটা মানাটা যে আমার বাচ্চার হয়তো কোনো কিছু একটা সে ফেস করছে যেটা সে আমাকে বলতে পারছে না, অথবা সে এমন কোনো কিছুর একটার মধ্য দিয়ে যাচ্ছে যে জিনিসটা অ্যাকচুয়ালি তার একটা অ্যাসিস্ট্যান্স দরকার, এবং অনেক সময় দেখা যেতে পারে সেই অ্যাসিস্ট্যান্সটা আমি নাও দিতে পারি। এটা হয়তো আমার প্রফেশনাল কারো কাছে যেতে হতে পারে, আমার থেরাপি সিক করতে হতে পারে, অথবা কোনো কাউন্সিলর দরকার হতে পারে। সো এই ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জের প্রথম যে চ্যালেঞ্জটা আসে সেটা হচ্ছে যে হাউ টু কনভিন্স এ চাইল্ড, হাউ টু ডু, আমি জানি না আসলে। এটা আসলে বাচ্চার বয়স কত, সিচুয়েশন কি, সিভিয়ারিটি কি, সবকিছুর উপরেই ডিপেন্ড করছে, তাই না? যদি টিন এজ হয় তাহলে সে নিশ্চয়ই থেরাপিউটিক মানে প্রসেসের উপর ডিপেন্ড করে, ওদেরকে সম্ভবত অ্যাজ এ অ্যাডাল্টই হচ্ছে গিয়ে থেরাপি দেওয়া হয়। ওকে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট একদম বাচ্চা যারা প্রিটিন হতে পারে বা আরো ছোট হতে পারে তাদের ক্ষেত্রে বোধহয় প্যারেন্টসদের ইনভলভমেন্ট থাকে, আমি যতদূর জানি আর কি। বাট হাউ টু কনভিন্স ইউর চাইল্ড যে একজন পুরো আননোন একজন পার্সন তার কাছে আমাকে নিয়ে যাওয়া? বললাম তো বয়স কতটুকু, বয়স একদমই ধরেন ছোট, একদমই 5-6, 4-5, 5-6 বাচ্চাকে তো ওটা মানে বোঝানোই মুশকিল যে হ্যাঁ যখন একজন কারোর সাথে যাবো, দেখা করবো, কথা বলবো, দেখো কথা বলে কেমন লাগে, মানে লেটস সি দ্য এক্সপেরিয়েন্স। মানে আমি হইলে হয়তো এইভাবেই বলতাম, ভালো না লাগলে যাবো না। জিনিসটা মনে হয় বড়দের ক্ষেত্রেও এরকম, তাই না? যে ট্রাই করি থেরাপির ক্ষেত্রে, তাই না? আমি একটা ট্রাই করবো, যদি ভালো না লাগে যাবো না। মানে ছোট বাচ্চার ক্ষেত্রেও মানে অনেস্টি জিনিসটা বলা, এবং যেহেতু সন্তান থাকে যে অনেক সেন্সিটিভ একটা জায়গা, সো প্যারেন্টসের এন্ড থেকে প্রথমত এটা তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এই জার্নিটা, যে আমার বাচ্চা একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যান্ড আই ক্যান হেল্প। সো এই যে একটা হেল্পলেসনেস, একটা ফিলিং, এটা প্রথমত মেনে নেওয়াটা অনেক বেশি কষ্টকর। তার পরবর্তীতে আমি যখন একজন থেরাপিস্টের কাছে বা অন্য কোনো জায়গায় তাকে নিয়ে যাচ্ছি, কোনো একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাচ্ছি, সো তখন আমার মনে হতে পারে যে সব ঠিক হয়ে যাবে। এবার কতটুকু এক্সপেকটেশন রিয়েলিস্টিক, এটাও একটা এক্সপেরিয়েন্স, তাই না? এটা কখনো বাচ্চার জন্য কাজ করতেও পারে, নাও করতে পারে। সেই এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক রাখাটা আসলে অনেকেই হচ্ছে কি থেরাপি আসলে সত্যি কথা যেটা অনেক কস্টলি। সো অনেকেই এটা চিন্তা করে যে এতগুলো টাকা দিচ্ছি, সো মানে একদম একবারে সব ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তো আসলে তা না। আবার হোল প্রসেসটা বাচ্চার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। সো এই হোল জিনিসটার ক্ষেত্রে বাবা মারও অ্যাকসেপ্টেন্স রাখাটা জরুরি, এবং বাচ্চাও যাতে এই জিনিসটা ফিল না করে যে আমাকে
এত একটা এক্সপেন্সিভ প্রসেসের ভিতর দিয়ে যেতে হচ্ছে, কিন্তু ইটস নট ওয়ার্কিং, এতগুলো খরচ হচ্ছে, সেটার জন্য হয়তো সে গিল্টি ফিল করতে পারে। যে সেটাও কিন্তু একটা ব্যাপার, মানে এটা পুরোটাই আসলে ব্যালেন্সের ব্যাপার, যে না এটা কাজ করতেও পারে নাও করতে পারে, সে অ্যাকসেপ্টেন্সটা থাকা আসলে জরুরি। ফাইন্ডিং দ্য রাইট রিসোর্সেস, আপনার মানে আমি আমার সন্তানকে কোথায় নিয়ে যাব এটা খুঁজে বের করা, মানে এটা কি সাইকিয়াট্রিস্ট তার কাছে, নাকি সাইকোলজিস্ট, নাকি একজন চাইল্ড কাউন্সিলর, কার কাছে? সো হোয়াট ডু ইউ থিঙ্ক? খুব ছোট হলে আসলে সেই সময় তো চাইল্ড কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়াটাই বেটার। এখন যদি বড় হয়, টিন হয়, সেই ক্ষেত্রে তো ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা, অনেক সময় এটা হয় না যে ইমিডিয়েট ইন্টারভেনশন দরকার হতে পারে, আপনি নিজেও মেন্টাল হেলথ সেক্টরে কাজ করছেন, সো হোয়াট ডু ইউ থিঙ্ক আসলে যে যখন দেখা যায় আপনি এটা দেখতে পাচ্ছেন যে আপনার বাচ্চা, তার মাঝে সেলফ হার্ম টেন্ডেন্সিস দেখা যাচ্ছে, অথবা সে সে কোনো না কোনোভাবে নিজের ক্ষতি করতে চাচ্ছে, হ্যাঁ, এবং কি করা যেতে পারে এই সময়গুলো? টিনেজ যারা থাকে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হয় যে অনেক সময় হয় যে ইমোশন রেগুলেট করতে পারে না প্রপারলি, সে কারণে ব্যাপারটা হয়। প্রফেশনাল হেল্প এটার সাথে সাথে সিক করা, এবং হ্যাঁ বাচ্চার সাথে কানেক্ট করার চেষ্টা করা, ওর লাইফে কি হচ্ছে সিম্পলি এটা জানতে চাওয়ার চেষ্টা করা, মানে জানা একটা জানার চিন্তা থেকে। আপনি ব্যাপারটা হয় কি যে আমি শুনে জেনে যে ব্যাপারটা জানবো সেটা হয়তো আমি হজম করতে পারবো না। যাই শুনি বাচ্চার সাইড থেকে, আমি যেটাই শুনি সেটা আমার জন্য নেওয়া খুব কঠিন হবে। সো মেন্টালি সেটা নিয়ে প্রিপেয়ার থাকা, এবং হ্যাঁ অবভিয়াসলি এই সব সিচুয়েশনে কোনোভাবেই জিনিসটা আসলে লুকা ছাপা করার দিকে ফোকাস না করে ইমিডিয়েট হেল্প সিক করাটা খুব জরুরি। মানে আমাদের ব্যাপারটা হয় কি যে জিনিসটা কতখানি, মানে এটার একটা কমন টেন্ডেন্সি যে কিভাবে ব্যাপারটা আরো লুকানো যায়, বা কে জানলো কেউ যাতে না জানে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। বা আমরাও নিজেরাও ঠিক ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে পারি না, দেখার পরও একটা ব্যাপার আছে না যে জিনিসটা অ্যাকসেপ্ট করা, সেটা অ্যাকসেপ্ট করতে পারি না, এবং এগুলো কেউ অ্যাকনলেজ করতে চায় না আসলে। না। সো এটা এখন ডিপেন্ড করছে যে কোন বয়সী বাচ্চাটা কত বয়স, সেটার উপরে হচ্ছে কি প্রফেশনাল কেমন। চাইল্ড হলে একদম তাহলে চাইল্ড সাইকিয়াট্রিস্ট, টিন হলে অবভিয়াসলি অ্যাডাল্ট। এটা ডিপেন্ড করছে যে আমরা আসলে এই স্টিগমাটা ব্রেক করে এগিয়ে যাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ, রাইট? মানে যেখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা আমাদের সাউথ এশিয়ান কালচার একটা টেন্ডেন্সি যে আমরা এটা অ্যাকনলেজ করতে চাই না, লুকা রাখতে চাই, যে কাউকে বলিও না, এই জিনিসগুলো মান সম্মান নষ্ট হয়ে যাবে। না, এটা তো বাচ্চার ক্ষেত্রে তো জিনিসটা আরো বেশি সেনসিটিভ। অ্যাডাল্টদের ক্ষেত্রেও তো যারা ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে বা অন্য কোনো লাইফ ফেজের ভিতর দিয়ে যাচ্ছে, আমরা মনে হয় না কারোর সাথে শেয়ার করতে চাই সেটা। ট্রু। নিজেরাও হেল্প সিক করছি, সেটাকেও দুর্বলতা হিসেবে দেখা হয়। আমাদের কমন প্র্যাকটিস এটা, যে কেউ হেল্প সিক করছে সেটা কে অনেক স্টিগমাটাইজ করা হয়, সহজ কথা। একদমই শেষের দিকে চলে এসেছি, সো যে জিনিসটা নিয়ে আর কেউ কথা বলে না সেটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো পেরেন্টস যারা, তাদের সেলফ কেয়ার নিয়ে আসলে এই ডিসকাশনটা খুবই কম হয়। যে সবসময় তো আমরা কথা বলছি শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে, আমরা কথা বলছি যারা বসন্তীকালে আছে তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে। সো অভিভাবকদের মানসিক স্বাস্থ্য, পেরেন্টসদের মেন্টাল হেলথ, হোয়াটস ইউর পার্সপেক্টিভ অন দ্যাট? এটা একটা লাইফ লং জার্নি, তাই না? বাচ্চার সাথে এক এক ফেজে, যেটা আসলে খুব এখন আমরা যেহেতু মেন্টাল হেলথ নিয়ে প্রচুর ফোকাস হয়েছে, পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে প্রচুর কথা হয় মায়েদের, বাট হ্যাঁ এটা নিয়ে আসলে এনাফ অ্যাওয়ারনেস আমাদের নাই। সেটা সবচেয়ে অ্যাকিউট সমস্যা, কারণ একদম আর্লি ফেজে যে সময় সবাই ভাবে যে এটা হওয়ার কোনো কারণই নাই, কিন্তু এটা হয় খুব, সেটা আজকাল বেড়ে গেছে। অন্য ফেজেও অন্য স্ট্রাগলের ভিতর দিয়ে যাওয়ার সময় হয়। সো এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা, অ্যান্ড যদি প্রপারলি নিজেরা ডিল করতে না পারি, টাইমলি হেল্প সিক করা, এবং সেটাকে অ্যাকসেপ্ট করা যায়। আমি অ্যাকচুয়ালি অন্য কেউ অ্যাকসেপ্ট করুক বা না করুক, নিজের ভিতর থেকে এই ব্যাপারটা আসা যায় না আমি একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি, আমাকে হেল্প সিক করতে হবে। হয়তো আমার অ্যাকসেপ্টেন্স যেরকম, বা আমি যেরকম একটা এক্সপেক্ট করছি যে এরকম হেল্প পাবো, সেরকম হেল্প পাবো না, আমার এক্সপেকটেশন ওয়াইজ হেল্পটা হয়তো আমি পাবো না, তবুও আমাকে হেল্প সিক করতে হবে। এই অ্যাকসেপ্টেন্সটা নিজের ভিতর আসাটা মনে হয় সবার আগে জরুরি। অনেক সময় থাকে যে না, যে
ওই মানুষটা হয়তো নিজেও বুঝতে পারছে না, তখন আশেপাশের মানুষগুলোকে একটু ইন্টারভিউ করা, সামনে এগিয়ে আসে। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আজকে দ্য পার্পল টক 1.2 এর পঞ্চম এপিসোডে আমরা কথা বলছিলাম প্যারেন্টিং নিয়ে, এবং প্যারেন্টিং নিয়ে কথা বলার জন্য আজকে ছিলেন আমাদের সাথে সারা আপু। কথা বলছিলাম প্যারেন্টিং এর বিভিন্ন চ্যালেঞ্জেস নিয়ে, কি কেন কিভাবে উত্তর জানতে চাইছিলাম। অলসো জীবনে এমন অনেক সময় অনেক ক্রাইসিস মোমেন্ট আসতে পারে যখন এটা মনে হতে পারে যে নিজেরা নিজেদের সাহায্য করতে পারছি না, তখন একজন প্রফেশনালের হেল্প দরকার হতে পারে। আজকে যেরকম আমরা কথা বলছিলাম প্যারেন্টিং নিয়ে, আমাদের সাথে একজন ছিলেন একজন প্যারেন্টস, কিন্তু একজন প্যারেন্টসের পার্সপেক্টিভ এবং একজন প্রফেশনালের পার্সপেক্টিভ অনেক সময় ডিফারেন্ট হতে পারে, এবং এমন অনেক সিচুয়েশন আসতে পারে যখন একজন প্যারেন্ট তার ভাবনার সীমারেখাটা শেষ হয়ে যায় এবং সেখানে একজন প্রফেশনালের ইন্টারভেনশন অনেক বেশি জরুরি হয়ে পড়ে। ঠিক একই রকম কাজ করছে মাইন্ডউইচ, কাজ করছে চাইল্ড এবং টিন কাউন্সেলিং নিয়েও। যদি কখনো মনে হয় আপনার সন্তানের প্রফেশনাল হেল্পের দরকার রয়েছে, অথবা আপনাদের অভিভাবকদের প্যারেন্টিং কনসালটেন্সির দরকার রয়েছে, প্লিজ ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওয়েবসাইটটি নিচে দেওয়া স্ক্রলে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে আপনারা স্কেডিউল বুক করে আপনার সেশনটি বুক করে নিতে পারেন। এছাড়া একই সাথে অনেক সময় দেখা যায় ইমিডিয়েট সাপোর্ট সিস্টেমের দরকার হতে পারে। অনেক সময় মনে হতে পারে যে কিছু কথা হয়তো শেয়ার করতে পারলে ভালো লাগতো, একটা ইমিডিয়েট রিলিফ পাওয়া যেত। সেজন্য মাইন্ডউইজের একটি ইনিশিয়েটিভ রয়েছে দ্য পার্পল লাইন। পার্পল লাইন প্রতিদিন খোলা থাকছে বিকাল 4টা থেকে রাত 2টা পর্যন্ত। এখানে ফোন করলে একজন প্রফেশনাল প্যারা কাউন্সিলর আপনার ফোনটি ধরবেন এবং আপনার কথাগুলো শোনার চেষ্টা করবেন। পার্পল লাইনের নাম্বারটি নিচে দেয়া স্ক্রলে দেখতে পাওয়া যাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আপনার মতামতগুলো শুনতে চাই, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।